এক সমুদ্র প্রেম, লেখিকা নুসরাত সুলতানা সেঁজুতি। পর্ব সংখ্যা ৩। সারাটা কলেজ রবিনকে তন্ন তন্ন করে খুঁজছে পিউ। ক্লাসে আসেনি, ফোনও তুলছে না। সেই যে কাল পালাতে বলল, আর কথা হয়নি তারপর। পিউ দুশ্চিন্তায় অস্থির। তুষার ভাই ওকে পেলেন না তো? পেলেও কি বললেন এসব জানার জন্যে ছটফট করছে ভেতরটা। রবিনের সাথে দেখা না হলে পিউ যে মিথ্যা বলছিল কিভাবে বুঝলো মানুষটা? কলেজের টিফিন পিরিয়ড মাত্র শুরু হলো, অমনি করিডোরে ছুটে এলো পিউ। রবিনের ঘনিষ্ঠ বন্ধু তামিম, ও নিশ্চয়ই খোঁজ জানবে। পিউ একদম গিয়ে সামনে দাঁড়ালো ওর, ব্যস্ত গলায় বলল, তোর ফোনটা দে তো। হঠাৎ কাণ্ডে ছেলেটা ভ্যাবাচেকা খেলো, চাইল সন্দেহী চোখে। কেন? রবিনকে ফোন করব, দে। তামিম মিটিমিটি হেসে বলে, হঠাৎ ওর খোঁজ করছিস? ব্যাপার কি? পিউ তপ্ত চোখে চাইল, অমনি মিইয়ে গেল ছেলেটা। দিচ্ছি। ফোনটা হাতে পেয়ে পিউ সরে এলো। দুবার রিং বেজে রিসিভ করলো রবিন। হ্যালো বলার আগেই মেয়েটা প্রশ্ন ছুড়ল উদ্বেগে, কোথায় তুই? তামিমের জায়গার মেয়ের গলা। রবিন থমকালো, ফোনের স্ক্রিন দেখে নিল আরেকবার। কে? আমি কে জেনে লাভ নেই, আগে বল তুই কোথায়? লুকাতে বলেছি বলে কি তুই সত্যি ইঁদুরের গর্তে গিয়ে ঢুকিচ্ছিস? ও পিউ, লুকাবো না কি করব? তোর তুষার ভাইকে বিশ্বাস আছে? গতবার আমাদের এলাকার এক ছেলেকে মেরে আত্মহত্যা করে দিয়ে গিয়েছিল। ওই লোকের হাতে পড়ার ইচ্ছা আমার নেই। আমি যদি বুঝতাম তুই ওনাকে গিয়ে নালিশ দিবি, বিশ্বাস কর কোনোদিন তোকে চিঠি দেওয়ার ভুল করতাম না। এখন তার খেসারত হিসাবে আমাকে জান হাতে নিয়ে বসে থাকতে হচ্ছে। পিউ ঠোঁট চেপে হাসল। গত 15 দিন ধরে যে ছেলে তুই থেকে নেমে তুমি করছিল, আজ এক ধাক্কায় কি বদল তার? জিজ্ঞেস করলো গম্ভীর স্বরে। কোথায় এখন? বগুড়া এসেছি, নানা বাড়িতে। ও, শব্দ করে হেসে ফেলল। এই সাহস নিয়ে তুই এসেছিলিস আমার সাথে প্রেম করতে? ভিতর ডিম, থাক ওখানেই থাক, রাখছি। লাইনটা কেটে পিউ ফিরে এলো। তামিম সরু চোখে যে ফোনটা বাড়িয়ে দিতেই বলল, তোদের মধ্যে কি চলছে বলতো? পিউর কণ্ঠে অনীহা। তোর এই বন্ধু কি কিছু চালানোর যোগ্য? আমাকে সন্দেহ করলে ড্যাশিং করার সাথে করবি, লাইক তুষার ভাই, বুঝেছিস? ঝুঁটি করা চুলগুলো দুলিয়ে চলে গেল মেয়েটা, কিন্তু আহম্মক বনে রইল তামিম। কি আশ্চর্য, এখানে তুষার ভাইয়ের কথা এলো কেন? টিফিনের পর আরও দুটো ক্লাস হয়। প্রথম ক্লাস নেন কবিতা আনাম। হোয়াইট বোর্ডে গ্রামার টুকছেন তিনি, সহজ বিশ্লেষণে বুঝিয়ে দিচ্ছেন সবাইকে। তবে পিউর মনোযোগ ওদিকে নেই। তার মস্তিষ্ক রুদ্ধ তুষারের প্রতি। নিউরনে ছুটছে তার নাম। মানুষটার হাসি, কথা বলা, তাকানোর ধরন, রাগে ফুলে ওঠা সেই সরু নাক আর কুঁচকে ফেলা ঘন ভ্রু, সবেতে পিউর নিদ্রা নেই, স্বস্তি শেষ। ধ্যান জ্ঞান হারানোর এই টালমাটাল তাণ্ডবে। বোর্ডের লেখা একটা লাইনও মেয়েটা খাতায় তোলেনি, উল্টে আনমনে সফেদ পাতা ভরিয়ে ফেলল তুষার ভাই লিখে। বছর 3 আগের সেই দিন পিউর আজও পরিষ্কার মনে আছে। তুষারের সঙ্গে তার প্রথম দেখা হওয়া, একবার দেখেই যার প্রেমে পড়া ওর। বয়ঃসন্ধিকালীন কোমল সময়ের যে এক অন্যরকম আলাদা অনুভূতি। সেদিন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ তুষারকে দেখল পিউ। কি চমৎকার পরিপাটি একটা মানুষ। আর পিউ, ও যে একটুও ভালো করে চুলও বাঁধেনি। এমন মানুষের সামনে এভাবে যাওয়া যায়? মেয়েটা এক ছুটে ফিরে এলো ঘরে, তাড়াহুড়ো করে জামা পাল্টালো, কয়েক চুল খুলে ছড়ালো পিঠে, কপালে টিপ, হাত ভর্তি চুড়ি আর ঠোঁটে ঠাসা লিপস্টিক মেখে ফের ছুটল বসার ঘরে। তুষার তো অনেক লম্বা, পিউ নিশ্চয়ই ওনার পাশে ব্যাকটেরিয়ার মতো লাগবে। মেয়েটা পুষ্পর ঘরে গিয়ে একজোড়া হিল পরে এলো। এসব উঁচু জুতো ওর কাছে নেই, ক্যারি করা বেশ ঝামেলার কিনা। পিউ পারে না ওসব। ঘর জুড়ে তখন আত্মীয়দের মেলা বসেছে।
সবাই এসেছে তুষারকে দেখতে। শ্যামলা মানুষটাকে ঘিরে বসেছে তারা। দেশের বাইরে কেমন কাটলো, শুকিয়ে গেল কেন, খাওয়া দাওয়া করে না, কত রকম প্রশ্ন তাদের। এর মাঝেই ডাকলেন জবা। কী রে পিউ, তুই কোথায় ছিলি? আয় এদিকে, ভাইয়ের সাথে কথা হয়েছে তোর? তুষার তক্ষুনি ঘাড় বাঁকালো। কুর্ধার চাউনি জোড়া সরাসরি ঠিকরে পড়ল পিউর দিকে। সহসা তুষারের ন্যায় শক্ত হলো কিশোরী। শরীরের নরম বন্ধ তার, শুকনো ভেজা গলা, চোখ তো নয়, যেন ধারালো এক তীর ছুড়ল তুষার, যা সদর্পণে এসে পিউর বুকে ভেদ করে গেল। এরপর ওপর করলো হৃৎপিণ্ডের অলিন্দনগুলি। মিনা বললেন, দাঁড়িয়ে আছিস কেন? সেজমা ডাকলো না, আয়। পিউ নড়ল না, চাইছে, পারছেও না। পা দুটো আটকে বসেছে মেঝেতে। হবে না? তুষার ভাই যে এখনও তাকিয়ে আছেন, অমন শান্ত গভীর দৃষ্টি পেরিয়ে নড়ার সাধ্য আছে কারোর? কি এত দেখছেন উনি? ও টেনে হিঁচড়ে পা বাড়ালো। উদাসীনতা, আবার হিল পরার অভ্যেস নেই। তারপর পুষ্প জুতো জোড়া ঢিল হয়েছে পায়ে। এক পা এগোতেই গোড়ালিটা নড়বড়ে হয়ে জুতো কাঁধ হলো, আর ব্যাস, ধপাস করে পড়ে গেল পিউ। ঘর ভর্তি মানুষ ভ্যাবাচ্যাকা খায়, চেয়ে থাকে হাঁ করে। সেকেন্ড কয়েকে আবার সশব্দে হেসে ওঠে সবাই। পিউ লজ্জায় শেষ। তুষারের সামনে ইজ্জতের এই দফারফায় আর বসে থাকতে পারল না। চোখ মুখ খিচে জুতো হাতে তুলে ছুটল পালাতে। অতীত ভেবে মুচকি হাসল মেয়েটা। ভাগ্যের কি বিরোধিতা! যার কাছে নিজেকে সুন্দর দেখানোর প্রয়াস পিউ এত কিছু করছিল, আছাড় খেল তার সামনে। ইস, কি ব্যাপার, হাসছো কেন তুমি? হঠাৎ প্রশ্নে পিউ নড়ে উঠল, চাইল মুখ তুলে। কবিতা আনাম ভ্রু কুঁচকে চেয়ে আছেন। শুধু কি তাই, গোটা ক্লাস পিউকে দেখছে। মেয়েটা থতমত খেল। হুঁশ ফিরল সে কথায়। ছাত্রীর অন্যমনস্কতায় চটে গেলেন কবিতা। দুপা ফেলে বেঞ্চের কাছে এসে দাঁড়ালেন। আদেশ ছুড়লেন হাস্যহীন, স্ট্যান্ড আপ। পিউর আদল সংকীর্ণ, কাচুমাচু করতে করতে দাঁড়ালো উঠে। আমি ক্লাস করাচ্ছি আর তুমি হাসছো? হাসার কিছু ঘটেছে এখানে? পিউ দুপাশে মাথা নাড়ালো। তাহলে হাসছিলে কেন? সরি ম্যাম। তার সরিটা ভদ্রমহিলা শুনলেন না। পূর্বেই চোখ পড়ল পিউর খাতার দিকে। হিজিবিজি করে তুষার ভাই লেখা দেখেই রুষ্ট চোখে চাইলেন তিনি। পিউর গলা শুকিয়ে গেল, ঢোক গিলল কবার। কবিতা রেগে বললেন, আউট! এক্ষুনি ক্লাসের বাইরে গিয়ে কান ধরে দাঁড়াও, যাও। পিউ ঠোঁট উল্টালো, কথা না বাড়িয়ে চুপচাপ চলে গেল বাইরে। কবিতা আনাম হুকুম করলেন ভেতর থেকে, কান ধরো। পিউ তাই করল। দোকান ধরে দাঁড়ালো নিশ্চুপ। বাউন্ডারির মতন কলেজের সমস্ত ক্লাস থেকে করিডোরের জায়গাটা দেখা যায়। এই মুহূর্তে পিউকে সবাই দেখছে নিশ্চয়ই, দেখুক, তাতে কি। ভালোবাসার জন্যে মানুষ কত কী করে, আর ও একটুখানি কান ধরতে পারবে না? পিউর শাস্তির আধ ঘন্টা কেটেছে। রীতিমতো পায়ে ব্যথা করছে এখন। এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? উফ, কোমরটাও ধরে এলো। ও অসহ্য চোখে কবিতার দিকে চেয়ে রইল। যদি একটু মায়া করেন তিনি, কিন্তু ভদ্রমহিলা এদিকে দেখলেনও না। পিউ বিফল শ্বাস ফেলল। এক জীবনে তুষার ভাইয়ের জন্যে আর কি কি করতে হবে ওর। জীবনে কান ধরেনি, আজ তাও ধরতে হচ্ছে। ঠিক সেই সময়ে বাইকের হর্নের শব্দ শোনা গেল। গেটের ওপাশ থেকে হুড়মুড়িয়ে আসছে। পিউ কৌতূহলে ফিরে চায়। তুষারকে দেখেই চমকায় এক চোট। এ কি, উনি এখানে কি করছেন? আরে এটা কার বাইক? পিউ ভেবে সময় নষ্ট করলো না। ও যে এই মুহূর্তে কান ধরে দাঁড়িয়ে আছে, মনে পড়তেই তস্ত ঘুরে এলো এপাশে। এই প্রথমে তুষারের হাজির হওয়া পিউর ভালো লাগেনি, একটুও না। এই কানে ধরা অবস্থায় ওকে দেখলে তো ইজ্জত যা ছিল তাও সে। তুষারের সাথে আরও একজন আছে, বাইক সেই চালাচ্ছিল। অর্ধেকের রুমের সামনে থামলো দুজন। কোনো দিকে না চেয়ে সোজা ঢুকে গেল ভেতরে। অমনি স্বস্তির শ্বাস ফেলল পিউ। যাক, ওকে দেখেনি।
তুষার ভাই বের হতেই যদি ম্যাডাম ডেকে নেন তাহলে আর কোনো চিন্তা নেই, বিধি ব্যায়াম। এমন কিছু হলো না। 10 মিনিটের মাথায় বাইরে এলো তুষার, সাথে অধ্যক্ষ আছেন। পিউ শক্ত হয়ে দাঁড়ালো, চিবুক ঢুকিয়ে রাখলো গলায়, মন প্রাণ উজাড় করে চাইল তুষার যেন এদিকে না আসে। হয়নি, ফলেনি ওসব। উল্টে কজরা পা এসে থামলো কাছে। পিউর মুখটা চুপসে গেল, দেখালো ঠিক হাওয়া ছেড়ে দেওয়া বেলুনের ন্যায়। চোরা চোখে একটু মুখ তুলল সে। অধ্যক্ষ অবাক হয়ে বললেন, পিউ, কী ব্যাপার, এখানে কান ধরে আছো কেন? মেয়েটার নজর তখন তুষারের ওপর। মানুষটার শ্যামলা কপালে ভাঁজ পড়েছে, রেখার খাঁজে চকচক করছে ঘামের ফোঁটা। অধ্যক্ষকে দেখে বেরিয়ে এলেন কবিতা। জিজ্ঞেস করলেন নরম সুরে, কি হয়েছে স্যার? মেয়েটা এভাবে দাঁড়িয়ে কেন ম্যাম? কোনো সমস্যা? পিউ দিন দিন পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে স্যার। আমি বোর্ডে যা লিখেছি কিছু নোট করেনি, উল্টো হাবিজাবি লিখে খাতা ভরিয়ে ফেলেছে। কবিতার কথায় বিরক্তি, কিন্তু পিউর বুক ধক করে উঠল। সর্বনাশ, এখন যদি ম্যাম বলে দেন ও তুষারের নাম লিখেছে খাতায়, কি হবে? পিউ ঢোক গেল, চেয়ে রইল অবলার মতন। নীরব গলায় চেঁচালো, না ম্যাম, প্লিজ বলবেন না। দরকার পড়লে সারা জীবন আপনার বাসায় গিয়ে থালা বাসন মেজে দিয়ে আসবো, তাও বলবেন না প্লিজ। ওর ধ্যান ছুড়ল অধ্যক্ষের আওয়াজে, কণ্ঠে আক্ষেপ তার। তোমার থেকে কিন্তু এসব আশা করা যায় না পিউ। তোমার মতন ব্রাইট স্টুডেন্ট যদি এরকম করে, ব্যাপারটা কিন্তু সত্যিই হতাশার। মেয়েটা মিনমিন করে বলল, সরি স্যার, আর হবে না। ভদ্রলোক থামলেন না, পরপরই পিউর সেই অপছন্দের বাক্যখানা আওড়ালেন, তুমি হলে তুষারের বোন। তুষারের রেজাল্ট কিন্তু সবসময় ব্রিলিয়ান্ট ছিল, তোমারও উচিত ওকে অনুসরণ করা। শান্ত পিউর মেজাজ চটে গেল, মাথা নুয়ে ভুরু কুচকায়, কটমুটিয়ে ভাবে, আমি তুষার ভাইয়ের বোন নই, বুঝলেন আপনি? ভদ্রলোক আরও জ্ঞান দিলেন, কত শত উপদেশ। চিকদার বাড়ির ছেলেমেয়েদের এটা কমন কলেজ, বাড়ির কাছে আবার মানের দিকে ভালো। ধূসর থেকে সাদীপ সবাই এখান থেকেই পাশ করে বেরিয়েছে। একজোট বক্তব্য শেষ করে দম নিলেন ভদ্রলোক। পিউ শান্ত হয়ে দাঁড়িয়ে। এইবার মুখ খুলল তুষার, বরাবরের মতন গম্ভীর তার গলার স্বর। আমার মনে হয় আপনাদের আরেকটু স্ট্রিক্ট হওয়া প্রয়োজন। ক্লাসে মনোযোগ না দিলে শুধু কান ধরানো নয়, দরকার পড়লে হাফ চেয়ার বানিয়ে রাখবেন। পিউ হাঁ করে চাইলেন, সত্যি তো তার ঘরে। কি নির্মল লোক রে বাবা, কোথায় ওকে এভাবে দেখে দুঃখে দুভাগ হবে তা না। তুষার বলল, আমি এখন আসছি স্যার, আপনি কিন্তু আসবেন। ভদ্রলোক গদগদ হয়ে বললেন, আরে নিশ্চয় নিশ্চয়, তুমি নিজে এলে নিমন্ত্রণ জানাতে, আমি আসবো না? থ্যাংক ইউ। তুষার চলে গেল, যেতে যেতে একবারও পিছু ঘুরল না। সপ্তদশীর চাতক চাউনি ফের আহত হলো, কষ্টে ভাসতে গিয়েও সোজা হলো। সামনে কবিতা দাঁড়িয়ে বলে, ভদ্রমহিলা গমগমে কণ্ঠে বললেন, যাও, আর যেন এরকম না দেখি। ঝটপট ঘাড় নাড়ালো পিউ, বোঝালো, আর এমন হবে না। ক্লাসে ঢুকলো হাসি হাসি মুখে। এই যে এতক্ষণ কান ধরে পুরো কলেজের মাঝে দাঁড়িয়েছিল, সেসবের চিহ্ন মাত্র নেই। তার হাস্যোজ্জ্বল মুখটা দেখে কপাল কোঁচায় তান্হা, অবাক হয়ে ফিসফিস করে, তুই হাসছিস কেন? এভাবে কান ধরে দাঁড়িয়েছিলি, লজ্জা করছে না? পিউ পাল্টা অবাক হলো, নিজের কান তুই ধরেছি, লজ্জা করবো কেন? কলেজ কোচিং সব সেরে পিউ বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। তারপর শীতকাল, বেলা ছোট। সাদীপ আসে ওর পরপরই। আজকেও একই সময় এলো। কাঁধ থেকে লম্বা ব্যাগটা নামিয়ে রেখে ধপ করে বসলো সোফায়। পিউ সেটার অন্য মাথায় বসে। মেয়েটা এদিকে মন নেই, মনোযোগী চোখ দুটো টেলিভিশনে আটকে। তখনই মাথায় টোকা দিল সাদীপ, হুকুম করলো খসখসে গলায়, সারাক্ষণ টিভি, এক গ্লাস পানি নিয়ে আয় যা। পিউ বিরক্ত চোখে চাইল, না করবে ভাবলেও সাদীপের ক্লান্ত মুখটা নিভে গেল। তা যাচ্ছি।
বলেই ছুটল খাবার ঘরে। পিউ ফিরে এলো মিনিট কয়েকে। গ্লাস বাড়িয়ে দিতেই আলোর মতন হাসল সাদীপ। প্রচণ্ড ফর্সা ছেলের হাসিটা চোখ ধাঁধিয়ে দেওয়ার মতন। কিন্তু পিউর তো ধ্যান এসবে নয়। সে উৎসুক চিত্তে টিভির স্ক্রিনে দেখছে কেজিএফ চলছে। হিরোটা এত ড্যাশিং, একেবারে তুষার ভাইয়ের মতন। সারাক্ষণ কপাল কুঁচকে রাখে, হাসেও না। সাদীপ আর চোখে পিউকে দেখলো এক পলক। হাসলো সে, জিজ্ঞেস করলো, টিভি দেখতে অনেক ভালো লাগে তাই না? পিউর চিত্ত প্রফুল্ল। খুবই। আপনার কি আর কিছু লাগবে? মাথা নাড়ল সাদীপ। পিউ জায়গায় এসে বসলো আবার। সাদীপের পানি আনার কাজ তার নতুন নয়। অফিস থেকে ফিরেই সব সময় বলবে পানি দে। তাতে আশেপাশে লোক থাকুক না থাকুক। এমনকি পিউ ঘরে থাকলেও ডেকে বলবে। মেয়েটা মাঝে মাঝে বিরক্ত হয়, বিড়বিড় করে বকাঝকা করে, কিন্তু মুখের ওপর না বলে না। শত হোক বড় ভাই তো। তবে এই ভদ্রতার মাঝেও পিউর অন্যরকম আক্ষেপ মিশে থাকে। সাদীপের মতন তুষার কেন ওকে দিয়ে কাজ করায় না? কেন বলে না পিউ আমাকে পানি এনে দে? তাহলে তো জান প্রাণ খুইয়ে হলেও পানির গ্লাস মাথায় নিয়ে বসে থাকতো পিউ। সাদীপ পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। একটা ভালো কোম্পানিতে সদ্য চাকরি পেয়েছে, একেবারে সোজা ম্যানেজার পোস্ট। এই গুণেই ছেলেটা পরিবারের নয়নমণি এখন। অবশ্য ছোট থেকে সাদীপ ভীষণ বাধ্য ভদ্র ছেলে। বড়দের সাথে ঠোঁট মিলিয়ে তর্কে নামার রেকর্ডটা ওর থলিতে নেই। প্রথম প্রথম বাপ চাচারা ব্যবসার জন্য চাপ দিলেও তার নিজের চেষ্টায় এই উন্নতিতে আর মতবিরোধ করেনি। আর যাই করুক, তুষারের মতন তার বেঁকে যায়নি। সাদীপের চেয়ে তুষার বয়সে বড়, সম্পর্কে ভালোবাসার ও কোনো খামতি নেই। বাড়িময় মানুষের দুই ভাইকে নিয়ে দুরকম নাচানাচি তাদের মধ্যে কোনো প্রভাবই ফেলে না। মানুষ হিসাবে দুজন ভিন্ন মেরুর। সাদীপ শান্ত, ধীর স্থির, হাসি খুশি। তুষার ঠিক বিপরীত তার। বাউন্ডুলে সাহসী, বেপোয়া, প্রচণ্ড অশান্ত ছেলে। সেজন্যই কর্তাদের যত চিন্তা, বিশেষ করে আমজাদ শিকদারের। তুষার পরিবারের বড় ছেলে, জ্ঞাতিগোষ্ঠীর মধ্যে সবচেয়ে ব্রিলিয়ান্ট সে, যার মাথার প্রত্যেক কোষে ব্যবসা সামলানোর বুদ্ধি আছে। এমন এক রত্ন বিপদে যাওয়া ভদ্রলোক কিছুতেই মেনে নিতে পারেন না। হাজারবার বারণ করলেও তুষার মাথা দোলায়, সায় দেয় ক্ষণিকের, কিন্তু আদৌ রাজনীতি ছাড়ার নাম নেয় না। তাকে যে আর ফেরানো সম্ভব না। এতদিনে বুঝে গেছেন আমজাদ। সাদীপকে নিয়ে বাপচাচাদের যেমন গদগদ ভাব, তুষারকে নিয়ে একই অবস্থা এবাড়ির গৃহিণীদের। মিনা বেগম তো অন্ধ তার প্রতি। বাড়ির লোক মাঝে মধ্যে ভুলে বসে ছেলেটা আসলে কার, রুবাইদা না মিনার। তুষার নিজেও মিনার ন্যাংটা। খাবার চাওয়া থেকে শুরু করে কোনো কিছু মাকে কম, বড় মাকে হাঁক ছাড়ে বেশি। বাড়ির প্রতিটা মানুষকেই সে ভালোবাসে, বাসে না শুধু পিউকে। পক্ষান্তরে মেয়েটা এক ফোঁটা ভালোবাসা পাওয়ার জন্যে প্রচণ্ড মরিয়া। সাদীপ পানি খেয়ে গ্লাসটা পিউর হাতে দিল। মেয়েটা আরেক দফা বিরক্ত হলো তাতে। টেবিলেই তো রাখা যায়, এটা ওর হাতে দেওয়ার কি দরকার? এই বিতস্পিয়া পিউ এবার ঠেসে রাখতে পারল না, বলল ফটাফট, আপনার খুব তাড়াতাড়ি বিয়ে করা দরকার সাদীপ ভাই। ছেলেটা ভ্রু কোঁচায়। কেন? এই যে আপনাকে পানি দিতে গিয়ে আমি সিনেমার কত কিছু মিস করি। একটা ভাবি থাকলে এটা আর হবে না। সাদীপের ঠোঁট দুটো বেঁকে গেল। লম্বা দীর্ঘ রেখার মতন হাসলো সে। কিছু বলল না। কালো ব্যাগটা হাতে তুলে উঠে দাঁড়ালো। ফিরতে এক পা বাড়িয়েও ফেরত এলো আবার। পিউ একই রকম বসে। ও কণ্ঠ খাতে নামিয়ে বলল, এই রহস্য একদিন বুঝবি পিউ। আর একটু বড় হ, তারপর বলবো। চলে গেল সে। পিউ কৌতূহল নিয়ে চেয়ে থাকে। 18তে পা দেবে সামনে। আর কত বড় হবে ও? তুষারকে সকালের নাস্তার টেবিলে ছাড়া পাওয়া যায় না। সবার সাথে খুব কম খেতে বসে। দুপুরে বাড়ির লোক ছড়িয়ে ছিটিয়ে থাকে, রাতে ফেরে খাওয়া দাওয়ার পর। অবশ্য এই রুটিন বিগত কয়েকদিনের।
তাদের দলের মেয়র নির্বাচন সামনে, সে নিয়েই তুষারের নিরন্তর খাটাখাটি ছোটাছুটি। আজ শুক্রবার, একমাত্র সাদীপ ছাড়া বাকি সকলের ছুটির দিন। তুষার এই দিনও বাড়ি থাকে না। এর কারণ বাপ চাচাদের সামনে না পড়ার চেষ্টা। পড়লেই তাদের এক প্রশ্ন, ব্যবসায় জয়েন করবে কবে, আর কত রাজনীতি করবে, এবার ওসব ছাড়ো। বাক্যগুলি সব থেকে বেশি বলেন আমজাদ শিকদার। রাজনীতির সঙ্গে তার যোজন যোজন দূরত্ব। সেখানে বাড়ির বড় ছেলে এই নিয়ে পড়ে থাকুক কোনো মতেই চাননি তিনি। কিন্তু তুষার প্রতিবার প্রশ্ন কোনো এড়িয়ে যায়, তার সঠিক সুরা দেয় না যায় তর্কে। এসব বাড়ির বহু পুরানো কাসন্দি, যার নাড়াচড়ায় প্রতিটি সদস্য এখন বিরক্ত, হতাশ। আর তাই তুষার খেতে বসে কর্তাদের বাড়ি ছাড়লে বা বন্ধের দিন সবার খেয়ে ওঠার পর না মুখোমুখি হবে ওনাদের, আর না ওনাদের প্রশ্নের। পিউ হুটোপুটি করে এসে নাস্তার টেবিলে বসলো, বড় যত্ন আর আশা নিয়ে পাশের চেয়ারটা খালি রাখলো প্রিয় মানুষটার জন্যে। তুষার ভাই আসবেন, বসবেন এখানে। রাদীপ আপ্রাণ চেষ্টা করলো ওখানে বসতে, পিউ কিছুতেই দিল না। না মানে না। মীনা ধমকালেন, পুষ্প চোখ পাকালো, কিন্তু পিউ অটল তার সিদ্ধান্তে। তুষারের পাশে বসে থাকার অল্প সময়ের একটু অনুভূতিও তার কাছে বিরাট কিছু। এই অনুভূতি কি কাউকে বলে বোঝানো যায়? কিন্তু প্রতিবারের মতন আজকেও আহত মেয়েটা। কথাবার্তা ছাড়াই সাদীপ দুপ করে বসে পড়েছে সেখানে। পিউ চেয়েও নিষেধ করতে পারেনি, কিন্তু মনে মনে ভীষণ খেপল ওর ওপর। এই মানুষটাকে নিয়ে আর পারা যায় না। এতগুলো চেয়ার ফাঁকা, এখানেই বসতে হলো। পিউ কপালে ভাঁজ সময় চুপ করে রইল। বিষয়টা চোখে পড়ল পুষ্পর। বলল, তুই কি এতক্ষণ সাদীপ ভাইয়ের জন্য চেয়ার ধরে রেখেছিস? পিউ না বলতে গিয়েও খেয়াল করলো সাদীপ ওর দিকে চেয়ে, মুখের ওপর না শুনে যদি কষ্ট পান। তাই দুপাশে নাড়াতে চাওয়া মাথাটা সবেকে ওপর নিচ দোলালো, বোঝালো হ্যাঁ। সাদীপ মুচকি হেসে চায়ের কাপে চুমুক দেয়, অথচ পিউর থমথমে মুখটা দেখতেই পেল না। মীনা বেগম পরোটা সেকে প্লেট ভরে নিয়ে এলেন। সুমনা তার থেকে একটা নিয়ে ছোট ছোট টুকরো করে ছিললেন। পাশের চেয়ারে তুপা উঠিয়ে বসে লিখত। পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য সে, বয়স মাত্র 6 হলেও পাকামাতে এগিয়ে। জবা বেগম মীনাকে বললেন, আপা তুমি এখন বসো, আমি বাকিটা সামলাই। তিনি ঘাড় নাড়লেও বসলেন না, একই রকম কাজে ব্যস্ত তখনও। বাড়ির বড় বউ হওয়ায় কাজে দায়িত্বে চওড়া চাপ। এমন নয় যে কেউ চাপিয়ে দিয়েছে। মীনা বেগম যা করেন স্বেচ্ছায়, সংসারের প্রতি ভালোবাসা থেকে। কাজ ব্যতীত দুদণ্ড বসতে পারে না। তিনি পুরো টেবিলে একবার চোখ বুলিয়ে বললেন, এ কি তুষার এখনও আসেনি? রান্নাঘর থেকে রুবাইদা উত্তর দিলেন, রাত করে ফিরেছে আপা, ঘুমাচ্ছে মনে হয়। মীনা পুষ্পকে বলল, এই যা তো, ওকে তোল গিয়ে, কত বেলা হলো, খাবে না ছেলেটা? পিউ চকিতে চাইল, ফটাফট বলল, আপু থাক, আমি যাচ্ছি। কারোর কোনো উত্তরের আগেই ছুট লাগালো সে। দুরন্ত কদম দেখে সুমনা সাবধান করলেন, আস্তে আস্তে পড়ে যাবি। কে শোনে কার কথা? পিউ এক দৌড়ে তুষারের ঘরে ঢুকলো। উত্তেজিত হস্তখানার ধাক্কায় চাপানো দৌড় বাড়ি খেল দেয়ালে এসে। এত জোরে শব্দ হলো পিউ ঘাবড়ে যায়। ভয়ে ভয়ে তাকায় বিছানার দিকে। না, তুষারের ঘুম ভাঙেনি। পিউ স্বস্তি পেল, শ্বাস ফেলল মুখ ফুলিয়ে। তুষার উপর হয়ে ঘুমাচ্ছে, নিঃশ্বাসের শব্দ জোরালো, কোমর অবধি টানা কম্বল, উদাম তার শ্যামলা পিঠ। পিউ আস্তে ধীরে এগোয়, কাছাকাছি যায়, বিছানা ঘেঁষে ফ্লোরে হাঁটু ভেঙে বসে। তারপর গালে হাত দিয়ে চেয়ে থাকে তুষারের শক্তপোক্ত চিবুকের দিকে। ইস কি দারুণ দেখতে উনি। আচ্ছা, কেন সাদীপ ভাইকে সুন্দর বলে সবাই? তারা কি ওর চোখ দিয়ে কখনো তুষার ভাইকে দেখেনি? এই যে মানুষটা ঘুমিয়ে আছে, এতেও যেন সৌন্দর্য কমেনি তার নিপুণতা। মনে হচ্ছে সম্মুখে পৃথিবীর সব থেকে শোভিত পুরুষটা শুয়ে। পিউ সন্তর্পণে হাত এগোলো,
এলোমেলো করে দিল তুষারের মাথার চুল। মিহি কণ্ঠে মিষ্টি করে ডাকলো, শুনছেন? উঠুন, সকাল হয়েছে তো। তুষার নড়ে উঠল, চোখ মেলল না। উপর থেকে সোজা হয়ে ছুলো আবার। তন্ত্রাচ্ছন্ন শব্দে আওড়ালো একটু। পরে। পিউ মুচকি হাসল, অভিনিবেশদের ন্যায় চেয়ে থেকে বলল, আচ্ছা তুষার ভাই, সারা জীবন আপনাকে এভাবে ঘুম থেকে তোলার দায়িত্বটা আমাকে দিতে পারেন না? আমি আমার এই নরম হাত দিয়ে প্রতি ভোরে আপনার জন্যে চা বানাবো, তারপর রুমে এসে আলতো করে ছুঁয়ে দেবো আপনাকে। পৃথিবীতে যত রকম মধু পাওয়া যায় সব আমার কণ্ঠে মিশিয়ে ডাকবো। ওগো শুনছো, তোমার চা এনেছি, উঠবে না? ঘুমে জুবুথুবু তুষারের জবাব পেল না। এত গভীর ঘুম দেখে পিউর মাথায় দুষ্টুমি ভর করে। ঠোঁট টিপে আরেকটু এগিয়ে বসল সে। তর্জনী তুলে তুষারের কপালে ছোঁয়ালো। নাক ছুঁয়ে দিয়ে টেনে নামানোর মধ্যে আচমকা আঙুলটা খপ করে চেপে ধরল ও। পিউ আঁতকে ওঠে, চমকে যায়। তুষার চোখ মেলেছে, দুর্বোধ্য চাউনি এদিকে। পিউ ঢোক গিল, বিড়বিড় করলো, পিউ রে, এবার তুই গেলি।